আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আমার লাইভ ক্লাস দেখছেন সবাইকে জামালপুর অনলাইন প্রাইমারি স্কুলে শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা পাঠ উপস্থাপন করব। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাংলা বই খাতা কলম নিয়ে ঝটপট বসে পড়ো। তোমাদের বাংলা পাঠে স্বাগতম। আমি ফারহানা মুস্তারি নিঝুম, সহকারী শিক্ষক, সিংহজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালপুর সদর, জামালপুর। শিক্ষার্থী বন্ধুরা কিছু ছবি পর্যবেক্ষণ করো, খেয়াল করো তো। হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে আমরা গত পাঠে পড়েছিলাম, তাই না? আমরা গত পাঠে কী পড়েছিলাম মনে পড়ছে ছবি দেখে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আর একটু ভালো করে পর্যবেক্ষণ করো, তারপর আমি তোমাদের কাছ থেকে শুনবো আমরা গত পাঠে কী পড়েছিলাম, আমাদের পাঠের শিরোনামটি কী ছিল। দেখো কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি দেখতে পাচ্ছ? ধন্যবাদ তোমাদের। মহাস্থানগড়, তারপর ময়নামতি, পাহাড়পুর বৌদ্ধবিহার, আর হচ্ছে শালবন বৌদ্ধবিহার। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমরা গত পাঠে জেনেছিলাম এবং তোমরা অনেকেও এই জায়গাগুলোতে কি ঘুরতে গিয়েছিলে, তাই না? অনেকেই বগুড়ার মহাস্থানগড়ে ঘুরতে গিয়েছিলে, ময়নামতিতে, তারপর শালবন বৌদ্ধবিহার, পাহাড়পুরেও অনেকেই গিয়ে থাকবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা কি পড়েছিলাম ঝটপট বলো তো। হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ তোমাদের। আমাদের পাঠের শিরোনাম ছিল মাটির নিচে যে শহর। হ্যাঁ, মাটির নিচে যে শহরের আজকের অংশটুকু পড়ব হচ্ছে, ঝটপট লিখে নাও, মাটির নিচে যে শহর। দেখো ঝটপট লিখে নাও যে আমরা আজ পড়ব হচ্ছে মাটির নিচে যে শহরের দ্বিতীয় অংশ। আমরা প্রথম অংশ পড়েছিলাম, আজ আমরা পড়ব। দেখো বইয়ের পৃষ্ঠা বের করো, 76 পৃষ্ঠায় আমরা গত পাঠে পর্যন্ত পড়েছিলাম সম্পর্কে সচেতন করে তুলে। আজ আমরা পড়ব 1955 থেকে, মানে 77 পৃষ্ঠা থেকে 78 পৃষ্ঠার এই যোগাযোগ ছিল, ওয়ারী বটেশ্বর রাজ্যের যোগাযোগ ছিল, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখো আমরা পাঠ শুরু করার আগে আমরা কিছু ছবি দেখি এবং আগের পাঠের কিছু অংশটুকু একটু আলোচনা করে নিই, তাই না? তোমাদের অবশ্যই মনে আছে, তোমরা ঝটপট উত্তর দিবে। হ্যাঁ, এগুলো কিসের নিদর্শন? কিসের বলো তো? নিদর্শন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বুঝেছ? হ্যাঁ, এগুলো তোমরা গত পাঠে জেনেছ। প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে এগুলো আমাদের সামনে এনেছেন, তাই না? এগুলো কি বিভিন্ন কি হয়েছিল বলো তো? হ্যাঁ, আমাদের দেশে বড় একটা ভূমিকম্প হয়েছিল কত সালে? হ্যাঁ, তোমাদের বই গত পাঠে পড়েছিলে 1897 সালে প্রচণ্ড ভূমিকম্পে আমাদের এই প্রাকৃতিক অবস্থাটা পুরোপুরি বদলে গিয়েছিল। রাস্তাঘাট যেখানে যেমন ছিল ভূমিকম্পের জন্য কি বদলে গিয়েছিল, আঁকাবাঁকা হয়ে গেছিল, নদীর পথ আঁকাবাঁকা হয়ে গেছিল। সে সময় কি হয়েছিল, আমাদের এক একটি জনপদ মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। তারপর এই জনপদটা কি আমরা এই নগর সভ্যতাগুলো আমরা মাটি খুঁড়ে পেয়েছি, তাই না? কে মাটি খুঁড়ে কে উদ্ধার করেছেন বলো তো? প্রত্নতাত্ত্বিকরা, তাই না? আমরা তাহলে আগের পাঠের অংশগুলো একটু আলোচনা করে নিচ্ছি। তাহলে কি প্রত্নতাত্ত্বিক সম্পদ, এগুলো আমাদের কি প্রত্নতাত্ত্বিক সম্পদ, তাই না? আমরা আগের পাঠেও জেনেছি, আমরা আজ আবার জানছি, কারণ এই পরের অংশটুকু পড়তে আমাদের সুবিধা হবে। দেখো এই যে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, এগুলো কি হয়েছিল, মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, মাটি খুঁড়ি এমনি এক সুপ্রাচীন নগর ও জনপদ পাওয়া গেছে বাংলাদেশে। এইভাবে মাটি খুঁড়ি আমরা কি করেছিলেন, প্রত্নতাত্ত্বিকরা উদ্ধার করেছিলেন।
ওয়ারি বটেশ্বর সম্পর্কে আমরা জেনেছিলাম, তাই না? তাহলে দেখো, ওয়ারি বটেশ্বর কি ছিল? ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলায় ওয়ারি বটেশ্বর, তাই না? তোমাদের মনে পড়ছে? ধন্যবাদ, আমি জানি তোমাদের মনে আছে। এখন ওয়ারি বটেশ্বর সম্পর্কেও আমরা একটা ভিডিও দেখেছিলাম, তাই না? তাহলে ওয়ারি এবং বটেশ্বর কি? হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ। পাশাপাশি দুটি গ্রাম, পাশাপাশি দুটি গ্রাম। তাহলে কি আরেকটু বলো তো, এই মুদ্রাগুলো দেখে মনে পড়ছে গত পাঠের কথা? হ্যাঁ, 1933 সালে ওয়ারি গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটা মাটির পাত্রে জমানো কিছু মুদ্রা পায়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এখন আর উনি কে বলো তো? মোহাম্মদ হানিফ। হ্যাঁ, উনি হচ্ছে স্থানীয় স্কুল শিক্ষক। আর শ্রমিকরা যে 1933 সালে পেয়েছিলেন, মাটি খুঁড়ে যে মুদ্রাগুলো পেয়েছিলেন শ্রমিকরা, স্থানীয় স্কুল শিক্ষক কি মোহাম্মদ হানিফ সেখান থেকে 20-30টি মুদ্রা সংগ্রহ করেছিলেন, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হাবিবুল্লাহ পাঠান কিছু নমুনা সংগ্রহ করেন এবং সেগুলো কোথায় রাখেন? হ্যাঁ, জাদুঘরে জমা দেন, তাই না? এখন তোমরা বইয়ের পৃষ্ঠা বের করো, 77 পৃষ্ঠা। আমরা আগের পাঠের অংশটুকু একটু আলোচনা করে নিলাম, তাই না? এখন তোমরা বের করো, আমি পড়ে যাব, আমাকে অনুসরণ করবে তোমরা। তোমরা বইয়ের প্রতিটি লাইনের নিচে আঙ্গুল দিয়ে ধরে ধরে আমাকে অনুসরণ করবে। তারপর হচ্ছে 1955 সালের থেকে আমরা কোন পর্যন্ত পড়ব? দেখো, পরের 78 পৃষ্ঠার যোগাযোগ ছিল পর্যন্ত। এখন আমাকে অনুসরণ করো, প্রতি বইয়ের দিকে তাকাও এবং প্রতিটি লাইনের নিচে আঙ্গুল ধরে ধরে অনুসরণ করে যাও আমাকে। 1955 সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লৌহপিণ্ড ফেলে যান। ত্রিকোণাকার ও একমুখ চোখা ভারী লোহার পিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান বাবাকে নিয়ে দেখান। তিনি অভিভূত হন। 1956 সালে ওয়ারি গ্রামে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পান তিনি। তাতে 4000-এর মতো মুদ্রা ছিল। 1974-75 সালের পর থেকে হাবিবুল্লাহ ওয়ারি বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন। পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন। অনেক পরে 2000 সালে সেখানে শুরু হয় খনন কাজ। নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। খনন করে পাওয়া যায় 2500 বছরের প্রাচীন দুর্গনগর। এরপরের পৃষ্ঠা দেখো, 78 পৃষ্ঠা। আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথরের বাটখারা, কাচের পুঁতি, মুদ্রা ভাণ্ডার। মুদ্রাগুলো ভারত উপমহাদেশের মধ্যে প্রাচীনতম। বিশেষজ্ঞদের ধারণা, মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় 2500 বছরের পুরানো। সে সময় শীতলক্ষ্যা নদীর পাড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস, ছিল নগর সভ্যতা। পূর্ব দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা বাণিজ্য সুদূর জনপদ পর্যন্ত প্রসারিত ছিল। ঐতিহাসিকদের ধারণা, ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য চলত। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সুদূর রোমান সাম্রাজ্য পর্যন্ত ওয়ারি বটেশ্বর রাজ্যের যোগাযোগ ছিল। ধন্যবাদ, তোমরা আমার সাথে পড়ে গেছো আঙ্গুল দিয়ে ধরে ধরে। এখন তোমরা আবার পড়ো এবং প্রতিটি লাইন থেকে তোমাদের যে শব্দগুলো নতুন মনে হবে সেই শব্দগুলো অবশ্যই তোমরা চিহ্নিত করবে এবং আমি তোমাদের সাথে মিলিয়ে নিব এবং জেনে নিব যে কোন শব্দগুলো তোমাদের কাছে নতুন মনে হয়েছে। তোমরা নিশ্চয়ই পড়া শুরু করেছ। দেখো, আমি আবার তোমাদের সাথে পড়ছি। দেখো, 1955 সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লৌহপিণ্ড ফেলে যান।
ত্রিকোণাকার ও একমুখ চোখা ভারী লোহার পিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান বাবাকে নিয়ে দেখান। তিনি অভিভূত হন, তাই না? 1955 সালে কি হয়েছিল? বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লোহপিণ্ড ফেলে যান, তাই না? ত্রিকোণাকার ও একমুখ চোখা ভারী লোহার পিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান কাকে দেখান? বাবাকে নিয়ে দেখান। 1956 সালের ওয়ারি গ্রামে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পান তিনি, তাই না? তাতে কয় হাজার মুদ্রা ছিল বলো তো? হ্যাঁ, 4000-এর মতো মুদ্রা ছিল। 1974-75 সালের পর থেকে হাবিবুল্লাহ ওয়ারি বটেশ্বর প্রচুর প্রাচীন নিদর্শন খনন করেন। নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কে বলো তো? এর আগে জানলাম অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। কে নেতৃত্ব দেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। খনন করে পাওয়া যায় কি কত বছরের পুরানো দুর্গনগর? হ্যাঁ বন্ধুরা, 2500 বছরের দুর্গনগর। দেখো এছাড়া আর কি পাওয়া যায়? কি হ্যাঁ, আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথরের বাটখারা, কাচের পুঁতি, মুদ্রা ভাণ্ডার। মুদ্রাগুলো ভারত উপমহাদেশের মধ্যে প্রাচীনতম। বিশেষজ্ঞদের ধারণা মাটির নিচে থাকা এই স্থানটি 2500 বছরের কি পুরানো। সে সময় শীতলক্ষা নদীর পাড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস, ছিল নগর সভ্যতা। পূর্ব দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা বাণিজ্য সুদূর জনপদ পর্যন্ত প্রসারিত ছিল। ঐতিহাসিকদের ধারণা ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য চলত। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সুদূর রোমান সাম্রাজ্য পর্যন্ত ওয়ারি বটেশ্বর রাজ্যের যোগাযোগ ছিল। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তৃতীয়বারের মতো পড়লে, তাই না? নিজে নিজে পড়লে, আমার সাথে পড়লে, তারপর আমিও তোমাদের সাথে পড়ে নিলাম। এখন নিশ্চয়ই তোমাদের কাছে কিছু নতুন শব্দ তোমরা কি খুঁজে পেয়েছো? হ্যাঁ, নতুন শব্দগুলো কি কি বলো তো? আচ্ছা দেখো, আমি এই নতুন শব্দগুলো তোমরা ভালো করে শিখবে এখন। এরপর এই শব্দগুলো নিয়ে আমি তোমাদের সাথে খেলা করব, দেখি কার কার মনে থাকবে, আমি এটা দেখব। দেখো কি কি নতুন শব্দ। অভিভূত, দেখো এই যে অভিভূত, ছাপাঙ্কিত, দুর্গনগর, ঐতিহাসিক, মুদ্রানগর, সুদূর। দেখো এই যে এখানে চিহ্নিত করেছি আমি। হ্যাঁ, তোমাদের সাথে মিলে গেছে কি? অভিভূত, ছাপাঙ্কিত, মুদ্রা ভাণ্ডার, দুর্গনগর, তারপর হচ্ছে ঐতিহাসিক আর সুদূর, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এই শব্দগুলোর অর্থগুলো কি তোমরা জানো নাকি আমি বলে দিব? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমার সাথে পড়ো একবার। অভিভূত অর্থ হচ্ছে আচ্ছন্ন হয়ে পড়া। আর শব্দগুলো কি? তোমাদের যে অংশটুকু পড়ালাম, আমি যে পাঠ্য অংশটুকু পড়ালাম, এই পাঠ্য অংশটুকু থেকেই কি আসে? তোমাদের এই অনুচ্ছেদটুকু তোমাদের সমাপনী পরীক্ষায় দেওয়া থাকে। মানে একটা গল্পের বা কবিতার অংশ অনুচ্ছেদ হিসেবে তোমাদের দেওয়া থাকে। মনে করো আজ যে অনুচ্ছেদটুকু পড়লাম, এই অনুচ্ছেদের মধ্যেই তোমাদের কি আসবে? শব্দের অর্থ আসবে, তাই না? এর জন্য আমরা শব্দ অর্থগুলো অবশ্যই ভালো করে জেনে নিব। অভিভূত অর্থ হচ্ছে আচ্ছন্ন হয়ে পড়া, ছাপাঙ্কিত অর্থ হচ্ছে ছবি সম্বলিত, দুর্গনগর প্রাচীর দিয়ে ঘেরা শহর, ঐতিহাসিক যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন, মুদ্রা ভাণ্ডার যেখানে টাকা পয়সা জমা রাখা হয়, সুদূর অনেক দূর। আমি আবার পড়ছি, তোমরা ঝটপট আবার আমার সাথে পড়ো। অভিভূত আচ্ছন্ন হয়ে পড়া, ছাপাঙ্কিত ছবি সম্বলিত, দুর্গনগর প্রাচীর দিয়ে ঘেরা শহর, ঐতিহাসিক যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন, মুদ্রা ভাণ্ডার যেখানে টাকা পয়সা জমা রাখা হয়, সুদূর অনেক দূর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই শব্দগুলো খুব ভালো করে খেয়াল করেছো।
আমি এই শব্দগুলো দিয়ে তোমাদের সাথে খেলবো, দেখবো কার কার মনে আছে। এখন এই অংশটুকুর মধ্যে তোমরা কি কি যুক্তবর্ণ খুঁজে পেয়েছ? হ্যাঁ, আমি খুঁজে পেলাম ছাপাঙ্কিত ভাণ্ডার বঙ্গোপসাগর। দেখি তোমাদের সাথে মিলে কিনা, তোমরা একটু চিন্তা করো তো এখানে এই যুক্তবর্ণগুলো কিভাবে হবে। এখানে কি কি যুক্তবর্ণ আছে তোমরা ভেঙে একটু লেখো তো, এবং আমার সাথে মিলিয়ে নিবে চেষ্টা করো, আমি অবশ্যই বলে দিব তোমাদেরকে। হ্যাঁ, এখানে এই শব্দগুলো কি করো, এই শব্দগুলো ভেঙে লেখার চেষ্টা করো, এবং নতুন শব্দগুলো আরেকটি করে বা দুটি করে তোমরা শব্দ লেখার চেষ্টা করো, আমি অবশ্যই তোমাদেরকে সহায়তা করব। ধন্যবাদ। হ্যাঁ, তোমরা লিখছো, দেখো মিলিয়ে নাও। ছাপাঙ্কিত ও, এখানে ও আর ক সংযুক্ত বর্ণ ছিল, তাহলে ছাপাঙ্কিত ও আর ক দিয়ে আরেকটি কি দুটি নতুন শব্দ হতে পারে কি, অঙ্কিত রেখাঙ্কিত। ভাণ্ডার, মূর্ধন্য আর ড সংযুক্ত হয়ে এই দুটো মূর্ধন্য ড দিয়ে সংযুক্ত বর্ণ দিয়ে কি ভাণ্ডার একটা শব্দ হয়েছে। তারপর আর নতুন দুটো শব্দ আমার সাথে মিলিয়ে নাও, তোমরা অন্য শব্দ লিখতে পারো। গন্ডার মন্ডা, বঙ্গোপসাগর। ও আর গ সংযুক্ত হয়ে এই দুটো সংযুক্ত বর্ণ দিয়ে কি একটা শব্দ আমরা বইয়ে পেয়েছি, বঙ্গোপসাগর। কি কি যুক্ত বর্ণ ভেঙে লিখলে কিভাবে হয়, ও গ। তাহলে কি আমরা নতুন দুটো শব্দ, এটা আমরা সবাই জানি, মঙ্গল আর হচ্ছে জঙ্গল। তোমরা অন্য শব্দ লিখতে পারো, আমার সাথে মিলিয়ে নিয়েছ, ধন্যবাদ। এরপর দেখো এখন আমরা খেলবো, দেখি কে কে শব্দগুলো মনে রেখেছ। দেখো আমি একটি গাছ আর্ট করছি। দেখো গাছের মধ্যে কিছু পাতা থাকবে, একটা একটা করে পাতা ছিঁড়ে পড়ে যাবে, ঝরে যাবে। তোমাদের বলতে হবে কোন পাতাগুলো ঝরে গেল, বুঝেছ? কোন পাতাগুলো ঝরে গেল? হ্যাঁ, প্রথমে আমি দিচ্ছি, দেখো মনে করো একটা পাতা অভিভূত, দেখো অভিভূত। তারপর হচ্ছে ছাপাঙ্কিত, তারপর হচ্ছে দুর্গনগর, তারপর হচ্ছে ঐতিহাসিক, তারপর হচ্ছে মুদ্রা ভাণ্ডার, আরেকটা হচ্ছে সুদূর। বুঝেছ? এই শব্দগুলো আমরা পড়েছিলাম। দেখো অভিভূত মনে আছে কি, অভিভূত অর্থ কি? হ্যাঁ, ধন্যবাদ বন্ধুরা, আচ্ছন্ন হয়ে পড়া। তারপর কে পারবে, ছাপাঙ্কিত অর্থ কি মনে আছে? হ্যাঁ, ছবি সম্বলিত, ধন্যবাদ। তারপর হচ্ছে দুর্গনগর, কি প্রাচীর দিয়ে ঘেরা। তারপর সুদূর, বলো তো সুদূর অর্থ কি, অনেক দূর। তারপর ঐতিহাসিক, হ্যাঁ ধন্যবাদ, সবাই পারছো, কারণ এর আগে আমরা বারবার পড়েছি। ঐতিহাসিক হচ্ছে যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন। তারপর মুদ্রা ভাণ্ডার মানে কি, যেখানে টাকা পয়সা কি করা হয়, টাকা পয়সা জমা রাখা হয়। তাহলে আমরা এখন খেলবো। দেখো একটা পাতা ঝরে যাবে, তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো এবং শব্দগুলো তোমরা যদি ভালো করে দেখে থাকো, পড়ে থাকো, তাহলে তোমরা ঝটপট পারবে। চোখ বন্ধ করো প্লিজ। হ্যাঁ, আমি একটা পাতা, দেখো হ্যাঁ কোন পাতাটা ঝরে গেছে বলো তো, গাছ থেকে কোন পাতাটা নেই?
হ্যাঁ, ধন্যবাদ। কোন শব্দটি নেই? ছাপাঙ্কিত। এই পাতাটি পড়ে গিয়েছে, তাই না? ধন্যবাদ, তোমরা পেয়েছো। তারপর দেখো এখানে কি আর কয়টা পাতা আছে। এখানে চোখ বন্ধ করো, আরেকটি পাতা চলে যাবে, ঝরে যাবে। চোখ বন্ধ করো। হ্যাঁ, দূর। ধন্যবাদ। বলো তো কোন পাতাটি ঝরে গিয়েছে? হ্যাঁ, ধন্যবাদ, দুর্গনগর। কারণ তোমরা খুব ভালো করে খেয়াল করছো এবং শব্দগুলো তোমাদের ঝরঝরা হয়ে গেছে, তাই না? এরপর আমি আরেকটি, আবার প্লিজ বন্ধ করো চোখ। হ্যাঁ, বলো তো কোন পাতাটি ঝরে গিয়েছে? ধন্যবাদ, সুদূর। তোমরা খুব ভালো করে খেয়াল করছো, তাই। হ্যাঁ, আবার চোখ বন্ধ করো। হ্যাঁ, কোন পাতাটি ঝরে গেছে? কোন শব্দের পাতাটা বলো? হ্যাঁ, ঐতিহাসিক। ধন্যবাদ। এরপর আর দুটি পাতা আছে, একটি পাতা ঝরে যাবে, শব্দের পাতাটা ঝরে যাবে। বলো তো, চোখ বন্ধ করো প্লিজ। হ্যাঁ, বলো তো কোন শব্দের পাতাটা ঝরে গেছে? হ্যাঁ, ধন্যবাদ, মুদ্রা ভাণ্ডার। তার মানে তোমরা এই শব্দগুলো খুব ভালো করে শিখেছো, তাই না? এখন দেখো প্রত্নতাত্ত্বিক। হ্যাঁ, এটা আমরা অবশ্য গত পাঠে শিখেছিলাম, তোমাদের কি মনে আছে? প্রত্নতাত্ত্বিক অর্থ কি? পুরাতন বিষয়ক জ্ঞান, তাই না? ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখন আমরা এখান থেকে কি ছোট ছোট প্রশ্ন করলে পারবো তো? আমাদের কি এই অনুচ্ছেদ থেকে কি আসে? শব্দের অর্থগুলো আসে ওই অনুচ্ছেদ থেকেই। তারপর ছোট ছোট প্রশ্ন আসে এবং এই অনুচ্ছেদের মূল ভাব সম্পর্কেও অনেক সময় আসে সমাপনী পরীক্ষায়। তাহলে তোমরা কি বলতে পারবে আমরা যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি? কে বলতে পারবে? প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো প্রত্নতাত্ত্বিক প্রমাণ, চিহ্ন বা উদাহরণ। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো প্রত্নতাত্ত্বিক প্রমাণ, চিহ্ন বা কি উদাহরণ। প্রত্ন শব্দের অর্থ কি বলো তো? প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝায়? তাহলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো প্রত্নতাত্ত্বিক প্রমাণ, উদাহরণ বা চিহ্ন। প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। এই সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। বুঝেছ? প্রত্নতাত্ত্বিক দেখো তোমরা অবশ্যই পারছ এবং আমি উত্তরটি বলে দিচ্ছি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো প্রত্নতাত্ত্বিক প্রমাণ, চিহ্ন বা উদাহরণ। প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। এই সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। তবে প্রাচীনকালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা ইত্যাদি বিচার করে এবং ইতিহাস খুঁজে যা বের করা হয় বা যেখানে বের করা হয় তাকে বলে প্রত্নতাত্ত্বিক। এখন বলো তো বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সম্পর্কে যা জানো বলো, লিখো, লেখার চেষ্টা করো। আচ্ছা, আমিও তোমাদের সহায়তা করছি। বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে আছে কি কি? ধন্যবাদ, ময়নামতি, মহাস্থানগড়, পাহাড়পুর, ওয়ারী বটেশ্বর, তাই না? ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত প্রাচীন নগর সভ্যতা। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের এই অনুচ্ছেদ থেকে যা পড়লাম এখানে খুব একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এই অনুচ্ছেদের যে অংশটুকু থেকে পড়লাম তোমরা অবশ্যই পারবে। আমরা বারবার এই রিডিংটুকু পড়েছি, এই অংশটুকু পড়েছি যে ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো, তাই না? তার মানে কিভাবে এসেছে? 3 ব্যক্তির প্রচেষ্টায় ওয়ারী বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানুষের নজরে এলো। 3 ব্যক্তির প্রচেষ্টায় ওয়ারী বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানুষের নজরে এলো। দেখো এই যে আজকের যে অংশটুকু পড়েছি এইখান থেকে মানে আগের অংশ থেকে একটু আছে। দেখো 1933 সালে
1933 সালে ওয়ারী গ্রামের শ্রমিকরা মাটি খনন করার সময় একটি পাত্রে জমা পান কিছু মুদ্রা। সেখান থেকে কে সংগ্রহ করেছেন? স্থানীয় স্কুল মাস্টার মোহাম্মদ হানিফ সেখান থেকে 20-30টি সংগ্রহ করেছিলেন। তাহলে এই প্রশ্নটি হচ্ছে, ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো? আমরা যে অনুচ্ছেদটুকু পড়েছি, এই অনুচ্ছেদের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি উত্তরটি আবার বলে দিচ্ছি, দেখো তোমাদের বইয়েও আছে এই অংশটুকুই। 3 ব্যক্তি ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো? 3 ব্যক্তির প্রচেষ্টায় ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানুষের নজরে এলো। 1933 সালে ওয়ারী গ্রামে শ্রমিকরা মাটি খনন করে যে মুদ্রা পান, তা থেকে স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান 20-30টি মুদ্রা সংগ্রহ করেন। সেটাই ছিল ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম চেষ্টা। 1955 সালে বটেশ্বর গ্রামের শ্রমিকদের ফেলে যাওয়া ত্রিকোণাকার ও একমুখ চোখা ভারী লোহার পিণ্ডগুলো হানিফ পাঠানের পুত্র হাবিবুল্লাহ পাঠান তার বাবাকে দেখান। 1956 সালে ওয়ারী গ্রামে মাটি খনন করে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পান তিনি। 1974-75 সালের পর থেকে হাবিবুল্লাহ ওয়ারী বটেশ্বরে প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন। পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন। অনেক পরে 2000 সালে এখানে শুরু হয় খনন কাজ। বুঝেছ শিক্ষার্থী বন্ধুরা? তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়েছ, ধন্যবাদ তোমাদেরকে। এখন তোমরা খাতা কলম বের করো, শিক্ষার্থী বন্ধুরা ঝটপট খাতা কলম বের করো, করাই আছে। এখন বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশের যে কোনো একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে অনুচ্ছেদ লিখবে। তোমাদের কি একটা রচনা আসে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তোমরা তোমাদের মতো করে তোমরা একটা অনুচ্ছেদ লেখার চেষ্টা করবে। এটা একটি গুরুত্বপূর্ণ রচনা এবং তোমাদের প্রায় সমাপনী পরীক্ষা এটা আসে অন্য সালে। বাংলাদেশের যে কোনো একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে অনুচ্ছেদ লিখবে। প্রথমে অনুচ্ছেদ লেখার চেষ্টা করবে, আর এই পাঠ শেষে আমি তোমাদের রচনা লিখতে সহায়তা করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনুচ্ছেদ লিখবে। তোমরা অবশ্যই ভালো থাকবে, সচেতন থাকবে এবং কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড সময় ধরে হাত ধুয়ে নেবে। তোমরা সচেতন হতে ভুলবে না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।